তারেক রহমান উনি তো আমার মতো কোনো মানুষ না বা আপনার মতো কোনো মানুষ না। ওনাকে চিন্তা করা হয় যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। যারা একটু নিম্নবিত্ত কৃষক তাদের ফসল উৎপাদনের অন্তত একটা ফসল উৎপাদনের একটা খরচ রাষ্ট্র যাতে বহন করতে পারে সেই জন্যই কৃষি কার্ডের মাধ্যমে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা প্রাইভেট সেক্টরে কাজ করে তাদেরকে আপনি কিভাবে বাধ্য করবেন আপনি ৫ ঘন্টা কাজের সময় নির্ধারণ করে দিয়ে? তাদের তো তারা এখানে প্রতি মুহূর্তে তাদের এখানে ঘন্টা, মিনিট, সময় হিসাব করে তাদেরকে চলতে হয়। তার মানে সেখানে নারীদের কাজের সুযোগ সীমিত হয়ে যাবে, আপনি নিশ্চিত। এটা তো আরও তো নারীদের কর্মহীন একটা অবস্থায় ফেলে দেবার মতো একটা বাস্তবতা বলে আমরা মনে করছি। কর্মঘণ্টা কমিয়ে আপনি নারীকে মূল্যায়ন করবেন, নারীর কর্মসংস্থান করবেন, এটা বলা আপনি যে কোনো পরিবেশে আপনি যে ব্যাখ্যাই দিবেন এটা বাতুলতা। তারেক রহমান একটা বৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি একা ওনার সিদ্ধান্তে চলতে পারেন না, দলের সিদ্ধান্তে তাকে চলতে হয়। তারপরে ওনার একটা পরিবার আছে, তাদেরও মতামত থাকতে পারে। তারেক রহমান তো ঘোষণা দিয়েছেন তিনি দেশে আসবেন, দ্রুতই আসবেন, ওনাকে আসতে হবে। উনি একটা প্রেক্ষাপটে সেখানে ছিলেন দীর্ঘদিন, আপনারা সকলেই জানেন, রাজনৈতিকভাবে নির্বাসিত অবস্থায় ছিলেন, ওনার নামে অনেকগুলো মামলা ছিল, ওনার একটা জীবন সংকটের মতো অবস্থা একসময় গিয়েছে। তো আল্লাহর রহমতে দেশ এখন স্বাধীন হয়েছে, উনি অচিরেই দেশে আসবেন, উনি নির্বাচন করবেন, উনি ঘোষণা দিয়েছেন। এখানে নানান ধরনের বিষয় আছে, কৌশলগত রাজনৈতিক ব্যাপার। আমরা যদি মনে করি যেমন সময় তাকে আমরা দেশে আনতে চাই, যখন তার এই আগমনকে কেন্দ্র করে যে একটা জাগরণ হলো, সেটা আমার নির্বাচনের জন্য একটা ইতিবাচক ফল বয়ে আনবে। হ্যাঁ, তারপরে তার নিরাপত্তার অনেকগুলো ব্যাপারও আছে। তারেক রহমান উনি তো আমার মতো কোনো মানুষ না বা আপনার মতো কোনো মানুষ না। ওনাকে চিন্তা করা হয় যিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। জাতীয় আন্তর্জাতিক নানান ধরনের সার্চ লাইটের মধ্যে তিনি আছেন। অতএব তিনি আসবেন না এমন তো না, আর তার কারণে কোনো কাজও ঠেকে নাই। তিনি যখন আসবেন উপযুক্ত সময়ে, খুব দ্রুততম সময়ে আসবেন, তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তার এই আগমনটা হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে জয়যাত্রার যে একটা মানে কি বলে স্রোত, সেই স্রোতই বিএনপির বিজয়কে ত্বরান্বিত করবে। আর কৃষকদের জন্য আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিন্তা করেছেন এবং এটা নিয়ে আমরা গবেষণা করছি, কাজ করছি, যে বাংলাদেশের কৃষকদের জন্য আমরা এবার একটা কৃষি কার্ড করব, ফার্মার কার্ড যেটা বলে। সেই কার্ডের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে, সেই কার্ডের মাধ্যমে তার সমস্ত তথ্য থাকবে। একজন কৃষকের কতটুকু জমি আছে, তিনি কি কি ফসল চাষ করেন, তার কত খরচ হয়, এবং যারা একটু নিম্নবিত্ত কৃষক তাদের ফসল উৎপাদনের অন্তত একটা ফসল উৎপাদনের একটা খরচ রাষ্ট্র যাতে বহন করতে পারে সেই জন্যই কৃষি কার্ডের মাধ্যমে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, সমস্ত তথ্য। এটা একটা কৃষি কার্ড। দ্বিতীয়ত, যে কৃষক তার যে পণ্যের ন্যায্য মূল্য পায় না, সেই জন্যে সরকারিভাবে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র আমরা তৈরি করবো। এটা আমাদের টার্গেট, পর্যায়ক্রমে ইনশাল্লাহ 5 বছরে। আর তৃতীয়ত, শস্য বিমা। শস্য বিমাটা আমি যদি একটু 30 সেকেন্ডে বলি, যে কখনো কখনো বিশেষ করে সুনামগঞ্জে আমরা বারবার গিয়েছি, দেখেছি, সেখানে হঠাৎ করে পাহাড়ি ঢল এসে কৃষকের প্রায় পাকা ধান মিসমার করে দিচ্ছে, পানিতে তলিয়ে দিচ্ছে, কৃষক সর্বশান্ত হয়ে যায়। বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে কোথাও অতিবৃষ্টি, অনাবৃষ্টি, পোকামাকড়, ভাইরাস, নানান কারণে যদি প্রাকৃতিক কারণে কৃষকের যদি কোনো কারণে ফসল হানি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, কৃষক যাতে সর্বশান্ত না হয়ে যায় সেই জন্যে শস্য বিমার আওতায় আমরা তাকে একটা ক্ষতিপূরণ বা প্রণোদনা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। এবং এই বিমার জন্য কৃষককে আলাদা করে কোনো অর্থ দেওয়ার প্রয়োজন হবে না, খরচ করবার প্রয়োজন হবে না, জীবন বিমা যেটা আমরা করি সেইভাবে না, সেটা একটা ভিন্ন খাত থেকে আমরা সংরক্ষণ করে এই শস্য বিমার আওতায় তাদেরকে ক্ষতিপূরণ আমরা দেবো।